আজকে আলোচনা শুরু করছি এক বিস্ফোরক রিপোর্ট দিয়ে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে যা বলেছে তা বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। রিপোর্টের সারমর্ম হলো, এবারের নির্বাচন আর একপাক্ষিক নয়, এটি এখন পুরোদস্তুর দ্বিমুখী লড়াই। কিন্তু লড়াইটা আওয়ামী লীগ বনাম বিএনপি নয়, লড়াইটা এখন বিএনপি বনাম জামায়াতে ইসলামী। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভোটের মাঠের সমীকরণ বদলে গেছে। আল জাজিরা বলছে, ফ্রন্টলাইনার বা এগিয়ে থাকা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলের নতুন জোট। যে দলটিকে গত 15 বছর ধরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে, আজ আন্তর্জাতিক মিডিয়া বলছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছে। কুমিল্লা 4 আসনে ফাঁকা মাঠে গোল দিতে চলেছেন জামাত সমর্থিত এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপনের দায়ে আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এমনটাই গুঞ্জন চলছে। প্রতিপক্ষ দলকে এভাবেই হুঙ্কার দিয়েছেন ঢাকা 17 আসনে জামাতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তিনি বলেন, সারা বাংলাদেশে এখন সব জামাত আর শিবির, ঢাকায় কোনো সিট দেব না, কোনো ভয় পাবেন না, সব একেবারে সাইজ হয়ে যাবে। জামাতের এই প্রার্থী এমন হুঁশিয়ারি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে বলছেন, হঠাৎ করে কেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জামাতের এই প্রার্থী। জানি না ভদ্রলোক কে, যাক কনফিডেন্সের মাত্রা খুবই অসাধারণ, কিন্তু যেভাবে একেবারে বিএনপিকে তুড়ি মেরে উড়াই দেওয়া হচ্ছে, এটা মানে বাড়াবাড়ি, এটা ঠিক না। কিন্তু 3 নম্বর প্ল্যান নিয়ে আজকাল লাভ। এখন বিএনপি আনফসি করছে যে কি না জানি কয়, সেই প্ল্যান হইতেছে কম্পিউটার নিয়ে। এখন একটা কুইজের উত্তর দেন তো, কম্পিউটার যদি বেশি কাজ করে তাহলে এটার নাম বেশি পিউটার হয় না কেন? আমি জানি এর উত্তর দিবার পারবেন না, তাই আলাপে আসি। বিএনপি একটা ভিডিও বানাইছে, ভিডিওটা দেখামনি, যদি দেখতে দেখতে ঘুমিয়ে যেতে পারেন। তাও দেখেন, মানে দেখাচ্ছে যে নাগরিক তত্ত্বটা চুরি হইতেছে, যেটা এমন করে দেখাইছে দেখতে ঘুম চলে আসে। এত আনকুত আমি ভিডিও আমি জীবনে দেখি, শুনেন। আর নেমে আসা অন্ধকারে যখন নিশ্চুপ হয়ে যায় সমস্ত কোলাহল, কেবল এটা পুলিশের উপর একটা চাপ তৈরি হবে। তবে পুলিশ ভয়ে আছে। কেন ভয় আছে? যে কোনো সময় একটা মব তৈরি করে ওটা পুলিশকেই মারধর করতে পারে জনতা। কারণ এই মুহূর্তে রাষ্ট্রের যে বর্তমান অবস্থা, গতকালকে র্যাবের সদস্যকে যেভাবে শেষ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের উপর যে অভিযান হয়েছে, হামলা হয়েছে, তো পুলিশ তো একটু ভয় পায়। চলমান পরিস্থিতিতে কি আদৌ নির্বাচন সম্ভব নয়? দর্শক, এনসিপি নড়ে বসেছে, চারদিকে নানান শঙ্কা। নির্বাচনের আগে কি বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপে ভারত? আমরা দেখছি যে ভারত বাংলাদেশ গত 1.5 বছর যাবৎ সম্পর্ক কোথায় তলানিতে নেমে গেছে। কিন্তু এত কিছু ঘটছে, ভারত বিদ্বেষী, ভারত বিরুদ্ধ কর্মকাণ্ড বাংলাদেশের মাটি থেকে এত কিছু হচ্ছে, ভারতের কোনো পদক্ষেপ কিন্তু গত 1.5 বছরে আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর কয়েকটা ফুটেজ দেখলেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে ফুটেজ, আপনারা জানেন যে গত কুমিল্লা 4 আসনে এমপি পদপ্রার্থী তিনি সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করার কারণে তার এমপির পদপ্রার্থিত্ব বাতিল হয়েছে। প্রদর্শক, সেই 4 আসনে হাসনাত আব্দুল্লাহ তিনি একাই লড়বেন। আশা করা যায় তিনি এমপি হতে চলেছে। প্রদর্শক, জামাত বিএনপি, জামাতের অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আন্তর্জাতিক মহল থেকে কিন্তু জামাতের কথা বলা হচ্ছে যে জামাত কিন্তু ক্ষমতায় আসতে পারে। প্রদর্শক, এমন কথা কিন্তু আন্তর্জাতিক মহল থেকে বলা হয়েছে এবং বিএনপির কী অবস্থা সেটাও কিন্তু আপনারা দেখতে পারছেন। প্রদর্শক, আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আসলে বর্তমান সময়ে এনসিপি, জামাত না বিএনপি না কোন দল এগিয়ে আছে সব থেকে। প্রদর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বিষয়টি জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। কুমিল্লা 4 আসনে ফাঁকা মাঠে গোল দিতে চলেছেন জামাত সমর্থিত এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপনের দায়ে আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এমনটাই গুঞ্জন চলছে। আসলে কি এমনটা ঘটবে? ফাঁকা মাঠে গোল দিয়ে সংসদ সদস্য বনে যাবেন তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ, নাকি ভেতরে ভেতরে চলবে রাজনীতির অন্য খেলা? তবে আপাতত কুমিল্লা 4 আসনে জামাত ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বুধবার মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করার পর অনেকটাই ফাঁকা মাঠ পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আজকে আলোচনা শুরু করছি এক বিস্ফোরক রিপোর্ট দিয়ে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে যা বলেছে তা বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। রিপোর্টের সারমর্ম হলো, এবারের নির্বাচন আর একপাক্ষিক নয়, এটি এখন পুরোদস্তুর দ্বিমুখী লড়াই। কিন্তু লড়াইটা আওয়ামী লীগ বনাম বিএনপি নয়, লড়াইটা এখন বিএনপি বনাম জামায়াতে ইসলামী। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভোটের মাঠের সমীকরণ বদলে গেছে। আল জাজিরা বলছে, ফ্রন্টলাইনার বা এগিয়ে থাকা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলের নতুন জোট। যে দলটিকে গত 15 বছর ধরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে, আজ আন্তর্জাতিক মিডিয়া বলছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকরা একে বলছেন চরম নাটকীয় প্রত্যাবর্তন। কেন? 1,
শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড, 2 নিবন্ধন বাতিল ও অফিস সিলগালা, 3 হাজার হাজার মামলা গুম খুন। 2024 সালের আগেও কেউ ভাবেনি জামায়াত এভাবে ফিরে আসবে। আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, বিগত 1.5 দশকের এই নিপীড়নই তাদের প্রতি জনগণের সহানুভূতি বা সিম্পেথি বাড়িয়ে দিয়েছে। মানুষ এখন আর তাদের অপরাধী হিসেবে দেখছে না, বরং ভিকটিম এবং লড়াকু শক্তি হিসেবে দেখছে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে একটি ঐতিহাসিক কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ 55 বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি এই 2 দলের শাসন দেখছে। এখন তারা নতুন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। 55 বছরের এই সাইকেল কি ভাঙবে? মানুষ কি সত্যি টেস্ট অফ চেঞ্জ বা পরিবর্তনের স্বাদ নিতে চায়? আল জাজিরা ইঙ্গিত দিচ্ছে, হ্যাঁ, মানুষ এবার বিএনপি বা আওয়ামী লীগের বাইরে তৃতীয় কোনো অপশন খুঁজছে এবং সেই অপশনটি হলো জামায়াত নেতৃত্বাধীন জোট। আল জাজিরার রিপোর্ট কোনো গুজব নয়, এটি গ্রাউন্ড রিয়েলিটির প্রতিফলন। জামায়াত এখন আর সাইড প্লেয়ার নয়, তারা মেইন স্ট্রিম কন্টেন্ডার। রাজনীতি আবেগ দিয়ে হয় না, অঙ্ক লাগে। আসুন আল জাজিরার রিপোর্টে উল্লেখ করা জরিপগুলো দেখি। IRI জরিপ, বিএনপি 33 বনাম জামায়াত 29, ব্যবধান মাত্র 4%। এই জরিপটি হয়েছিল গত ডিসেম্বরে। চলতি বছরের জানুয়ারি জরিপ, বিএনপি 34.7% বনাম জামায়াত 33.6%। এটাকে বলে মোমেন্টাম। জামায়াতের গ্রাফ উপরের দিকে উঠছে, রাইজিং, আর বিএনপির গ্রাফ স্থবির তথা স্ট্যাগন্যান্ট। যদি এই ট্রেন্ড আগামী 20 দিন বজায় থাকে, তবে নির্বাচনের দিন জামায়াত বিএনপিকে ক্রস করে ওভারটেক করে এগিয়ে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, জামায়াতের আধুনিক পলিসি, তরুণ ভোটারদের সমর্থন, এই 3টি কারণে সুইং ভোটাররা বা দোদুল্যমান ভোটাররা জামায়াতের দিকে ঝুঁকছেন। 1.1% ব্যবধান আসলে কোনো ব্যবধানই নয়, এটি নেক টু নেক ফাইট। IRI বা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি মার্কিন প্রতিষ্ঠান। তাদের জরিপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যখন আমেরিকার কোনো প্রতিষ্ঠান বলে জামায়াত 29% বা 33%, তখন বুঝতে হবে পশ্চিমারাও এই উত্থানকে স্বীকার করে নিচ্ছে। জামায়াতের আত্মবিশ্বাস বাড়ার মূল কারণ এই ডাটা। তারা হাওয়ায় ভাসছে না, তারা ডাটা ড্রিভেন পলিটিক্স করছে। আল জাজিরা এই তথ্যটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। আল জাজিরা রিপোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কৃষ্ণনন্দী। জামায়াত ইসলামী যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আনা হতো, তারা এবার খুলনায় একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এটি সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে জামায়াত 2টি বার্তা দিয়েছে। 1, অভ্যন্তরীণ, আমরা শুধু মুসলমানদের দল নই, আমরা সবার দল, আমরা অমুসলিমদেরও এমপি বানাতে পারি। 2, আন্তর্জাতিক, আমরা মডারেট ইসলামিক ফোর্স বা মধ্যপন্থী শক্তি। খুলনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু প্রার্থী দেওয়া প্রমাণ করে জামায়াত তাদের সনাতন ভোট ব্যাংক টানতে এবং ইমেজ সংকট কাটাতে কতটা সিরিয়াস। আল জাজিরা লিখেছে, জামাত প্রেজেন্টস ইটসেলফ অ্যাজ এ মডারেট ইসলামিক ফোর্স। এই রিব্র্যান্ডিং খুব জরুরি ছিল। 1971-এর ব্যাগেজ বা বোঝা ঝেড়ে ফেলে জামায়াত এখন 2026-এর আধুনিক দল হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে। কৃষ্ণনন্দী নমিনেশন সেই রিব্র্যান্ডিংয়ের অংশ। এটি অমুসলিম ভোটারদের আশ্বস্ত করবে এবং ভারতের মতো প্রতিবেশীদের কাছেও পজিটিভ বার্তা যাবে। জামায়াত প্রমাণ করতে চাইছে রাষ্ট্র সবার, তাদের নাগরিক কার্ড ধর্ম দেখে দেওয়া হবে না। কৃষ্ণনন্দী যদি জিততে পারেন, তবে তা হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় প্যারাডাইম শিফট। আওয়ামী লীগ নেই, তাই সংখ্যালঘু নির্যাতনের জুজু দেখিয়ে আর ভোট নেওয়া যাবে না। জামায়াত সেই ভয়টা ভাঙিয়ে দিয়েছে। আল জাজিরা উল্লেখ করেছে, জামায়াত একা লড়ছে না, তাদের সাথে আছে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য ইসলামিক দল। এটি জামায়াতের শক্তিকে দ্বিগুণ করেছে। এনসিপি মানে জেনজি বা 24-এর বিপ্লবের স্পিরিট। বিএনপির প্রতি তরুণদের যে অনীহা, সেটা ক্যাশ করছে এনসিপি, আর এনসিপি জোটে থাকায় সেই ভোটগুলো ইনডাইরেক্টলি জামায়াতের বাক্সে আসছে। বিএনপি 3 নম্বর প্ল্যান নিয়ে আজকাল লাভ। এখন বিএনপি আনফসি করিচ্ছে যে কি না জানি কয়। সেই প্ল্যান হইতেছে কম্পিউটার নিয়ে। এখন একটা কুইজের উত্তর দেন তো, কম্পিউটার যদি বেশি কাজ করে, তাহলে এটার নাম বেশি পিউটার হয় না কেন? আমি জানি এর উত্তর দিতে পারবেন না, তাই আলাপে আসি। বিএনপি একটা ভিডিও বানাচ্ছে, ভিডিওটা দেখামুনি, যদিও দেখতে দেখতে ঘুমিয়ে যেতে পারেন। তাও দেখেন, মানে দেখাচ্ছে যে নাগরিক তত চুরি হইতেছে, যেটা এমন করে দেখাইছে দেখবে ঘুম চলে আসে। এত আনকুত আমি ভিডিও আমি জীবনে দেখেছি, শুনেন। থমথম রাত আর নেমে আসা অন্ধকারে যখন নিশ্চুপ হয়ে যায় সমস্ত কোলাহল, কেবল রাত্রির বুকে জেগে থাকে নিশাচর। তখন বিড়ালের মতো সতর্ক পায়ে অন্ধকারের চাদর মুড়িয়ে গায়ে খুরপি হাতে কালো চোরা ইতি উতি যায়। খুব 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 সন্তর্পণে সরে যায় মাটি। সিঁধের ভেতর সিঁধিয়ে যায় সতর্ক তালু। আজ সে লুটে নেবে সিন্ধুক আর ঘটিবাটি। নিঃস্ব হয়ে যাবে অসহায় নিশ্চিন্ত পূর্বাসী। পরের ধন করে চুরি, কালো হাসবে অট্ট হাসি। দেশের সিন্ধুক যেন না হয় চুরি। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশের 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ ও নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার 4 ও টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। ধানের শীষের অঙ্গীকার, দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার। শুনলেন তো কি কইছে? আমি আবার কইছে গত 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে।
ওই একই বছর বাংলাদেশে 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ এবং নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টিআর 4 টিআর 3 ডেটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট নীতিতে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। বুঝিসাও কিছু? এত জ্ঞানের কথা কোনো কথাই বোঝা যায় না। এই হইতেছে পলিটিক্যাল পার্টির একটা ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো লিখতে পারে না, এমনই ভাল শুনে গেলে। সাইকেলের টায়ার তো চিনি, রিক্সার টায়ারও চিনি, তাই না? গাড়ির টায়ারও চিনি, 3 টায়ার 4 টায়ার এটা আবার কি জিনিস? ক্লাউড ফার্স্ট দিবা কি? বাঙ্গুদের এটা খাইতে চাইতেছে, মেলা ভারী ভারী কথাকে আপনারা বিচলিত করে দিবে। আপনার মনে হয় না জানে কি জ্ঞানী মানুষটা রে? তো এদের সমালোচনা করার আগে দেখে নি এগুলো কি, তাহলে পারবেন ভালো। আসেন আগে বুঝে দেখি টিআর 3 আর টিআর 4 কি। খুবই সিম্পল জিনিস। টিআর 3 মানে এমন একটা কাঠামো যেখানে বিদ্যুৎ যাবে না, এসি বন্ধ হবে না, সার্ভার চলবে। কিন্তু ধরেন মেরামতের সময় কোনো অংশ বদলাইতে গেলে অল্প সময়ের জন্য সার্ভিস থামতে পারে। ভালো, নির্ভরযোগ্য, কিন্তু একেবারে নিখুঁত অবকাঠামো না। মানে ধরেন আপনার বাসার মতো, আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, আবার আইপিএস আছে, সো কারেন্ট চলে গেলে আপনি চলতে পারবেন, কিন্তু এসি চলবে না, তাই না? এরকম আর কি। টিআর 4 মানে বিদ্যুৎ যাবে না, এসি বন্ধ হবে না, নেটওয়ার্ক কাটা পড়বে না, সার্ভারের এক অংশ নষ্ট হলেও পুরো সিস্টেম চলবে, মেরামত চললেও সার্ভিস বন্ধ হবে না। এটা সবচেয়ে শক্ত এবং সবচেয়ে নির্ভরযোগ্য। তো তার মানে হইতেছে আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, আইপিএস আছে, আবার জেনারেটরও আছে, আপনার এসিও চলবে, এতই পাওয়ারফুল আপনার সিস্টেম। বুঝছাও? তো এর মধ্যে তথ্য চুরির কি ব্যাপার আছে বলেন তো? ইলেকট্রিসিটির সাথে তথ্য চুরির কি সম্পর্ক? সেটা বললে তথ্য চুরি হয়, তাই টিআর 3 আর টিআর 4 ডেটা সেন্টার লাগবে। আপনি দেখলেন এটা আসলে চালু থাকবে কতক্ষণ তার তরিকা। ডেটা চুরি হওয়াটা কেন তরিকা কি? এটা ডেটা চুরি হওয়াটা কেন তরিকা না তো? ধরেন আপনার চমৎকার বাসা আছে, ইলেকট্রিসিটি লাইন টেন সবই আছে, আপনার দরজা খোলা, তো বাসা চুরি হবে না। এর সাথে চুরি ঠেকানোর সম্পর্ক কি? সম্পর্ক আছে না। তো সে তো যুক্তি দিতেছে আমাদের তথ্য চুরি হয়, সেই জন্য এটা লাগবে। তাহলে এটা কি তথ্য চুরি ঠেকানোর সলিউশন? দূর পাইছে আমাদের এই যে টিআর 3 ডেটা সেন্টার, এগুলো আসলে কি কাজের জন্য তৈরি হয় এটা দেখি। টিআর 3 ব্যবহার হয় সেখানে যেখানে সিস্টেম প্রায় সবসময় চলতে হবে, প্রায় সবসময়, কিন্তু অল্প সময় বন্ধ হইলে কোনো অসুবিধা হবে না, সহনীয় হয়। এগুলো সাধারণ ব্যবহার, যেমন সরকারি ওয়েবসাইট, পোর্টাল, সেবা, ফর্ম, তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ইমিগ্রেশন সিস্টেম, ট্যাক্স, ভ্যাট, ভূমি রেকর্ড, ব্যাংকিং, এটিএম, টেলিকম সিস্টেম, বড় বেসরকারি কোম্পানি, এগুলোর জন্য টিআর 3 যথেষ্ট। বছরে যদি 1-2 ঘন্টা বন্ধ থাকে কোনো সমস্যা না। আপনারা কিন্তু মাঝে মাঝে দেখেন এরকম যে আমাদের সার্ভিসের জন্য 1-2 ঘন্টা বন্ধ থাকবে, দেখেন না? নানা ব্যাপারে টেলিফোনের ক্ষেত্রেও দেখবেন, ইন্টারনেটের ক্ষেত্রেও দেখবেন, দেখেন। কিন্তু এটা কিন্তু টিআর 3 ডেটা সেন্টারের জন্য খরচ তুলনামূলকভাবে কম, রক্ষণাবেক্ষণ বাস্তবসম্মত। বাংলাদেশ সহ বেশিরভাগ দেশই সরকারি কাজে টিআর 3 ব্যবহার করে। আমাদের এনআইডি ডাটাও টিআর 3 স্ট্যান্ডার্ড ডেটা সেন্টারে থাকে, গ্রামীণ ফোন পর্যন্ত টিআর 3 স্ট্যান্ডার্ড ইউজ করে। তাহলে ওই কই লাগাবি টিআর 3 ডেটা সেন্টার? হ্যাঁ, ওরে জিজ্ঞান তো কয়টা লাগবে আর কোটি লাগাবি ওই। এবার আসেন টিআর 4 কই লাগে? বাংলাদেশে আসলে আছে কি এটা? টিআর 4 ডেটা সেন্টার ব্যবহার হয় যেখানে 1 সেকেন্ডও যদি বন্ধ হয় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। যেমন সামরিক কমান্ড, পারমাণবিক পরীক্ষাগার, পারমাণবিক কন্ট্রোল, পারমাণবিক বোমার কন্ট্রোল, জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা সিস্টেম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্লোবাল স্টক এক্সচেঞ্জ, মেডিকেল লাইফ সাপোর্ট সিস্টেম, মিসাইল, ডিফেন্স নেটওয়ার্ক। কেন? এই 1 মিনিট যদি ডাউন থাকে তাহলে জীবন হানি হবে, রাষ্ট্রীয় বিপর্যয় হবে, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হবে। টিআর 4 কোনো বিলাসিতা না, এটা জীবন মরণ পরিস্থিতির জন্য। এটার সাথে ডেটা চুরির কোনো সম্পর্ক আছে? নাই। বাংলাদেশের জন্য কয়টা টিআর 4 ডেটা সেন্টার দরকার? একটা ডেটা সেন্টার প্রয়োজনীয়, এটা লাগবে আমাদের, কিন্তু সর্বোচ্চ 2টা হলে পর্যাপ্ত আমাদের, মোর দেন এনাফ। আমাদের একটা টিআর 4 ডেটা সেন্টার আছে, আমি পরে আসছি। মানুষের বেশিরভাগ কাজ একাধিক টিআর 3 দিয়ে নিরাপদে কার্যকরভাবে করা যায়। তো আমাদের টিআর 4 কই আছে? কালিয়াকৈরে ন্যাশনাল ডেটা সেন্টার। তাহলে 2টা টিআর 4 কেন লাগতে পারে? ধরুন ভূমিকম্প হইলো, বন্যা হইলো, বিদ্যুৎ গ্রিড ফেলিওর হইলো, রাজনৈতিক অস্থিরতা হইলো, সবকিছু এক জায়গায় রাখলে সেটা বিপদ, এটা সিঙ্গেল পয়েন্ট ফেলিওর হয়ে যাবে। তাই যুক্তিসঙ্গতভাবে সর্বোচ্চ মডেল হচ্ছে টিআর 4-1, যেটা প্রাইমারি ন্যাশনাল কোর, আর টিআর 4-2, যেটা ওই টিআর 4-1 থেকে ফিজিক্যালি অনেক দূরে থাকবে, এবং এইটা হইতেছে ফিজিক্যালি ডিস্টেন্ট ডিজাস্টার রিকভারি কোর, অন্য জেলায় অন্য পাওয়ার গ্রিডে থাকবে। 2টার যদি বেশি হয় তাহলে লাভ খুব একটা বেশি নাই, ঝুঁকি বাড়ে বড়। এবার আসেন এআই ড্রিভেন ডেটা সেন্টার এবং ক্লাউড ফার্স্ট নীতি কি সেটা দেখি। ওরা ভালো করে বুঝাতে পারেন ক্লাউড ফার্স্ট বলতে কি বোঝায়। তো সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হলো যে রাষ্ট্রের ডেটা এবং অ্যাপ্লিকেশন গুলো ভবিষ্যতে মূলত ক্লাউড আর্কিটেকচারে চলবে, নিজস্ব সার্ভারের বদলে ভার্চুয়াল ক্লাউড অবকাঠামোতে যাবে। আমরা যেমন গুগল ড্রাইভে যায়, বিএনপির একজন আছে না বুদ্ধিজীবী, ওই যে বিরানি আলম, ওই নাকি গুগল ড্রাইভে ফাইল আপলোড করে, ওই কিন্তু ভালো জানে আর্কিটেকচার, ভার্চুয়ালাইজড ক্লাউড অবকাঠামো, ওই ভালো জানে। ওই সবার প্রথমে গুগলে ফাইল আপলোড করাটা ওর সিভিত লিখেছিল, বুঝে যাও। তার মানে সরকার আলাদা আলাদা অফিসে নিজস্ব কম্পিউটার সার্ভার বসে সিস্টেম চালাবে না, সব সরকারি সফটওয়্যার এবং ডেটা চলবে একটা কেন্দ্রীয় ভার্চুয়াল ক্লাউড সিস্টেমে। এটা বোঝার জন্য আগে কি ছিল এটা দেখি। ট্র্যাডিশনাল সিস্টেম, প্রত্যেকটা মন্ত্রণালয় অফিস আলাদা সার্ভার, আলাদা আইটি টিম, আলাদা সফটওয়্যার, একটা সার্ভার নষ্ট হলে অফিসের কাজ বন্ধ, অনেকটা এরকম। প্রত্যেক অফিসে আলাদা জেনারেটর বসানো। এখন যেটা বলা হইতেছে ক্লাউড আর্কিটেকচার, ভবিষ্যতে ক্লাউড বেস সিস্টেম। বিএনপি বলতেছে আর কি যে সমস্ত অ্যাপ এবং ডেটা থাকবে একটা কেন্দ্রীয় ডিজিটাল গুদামে, অফিসগুলো ইন্টারনেট দিয়ে সেখানে ঢুকবে, সার্ভার আসলে একটা জায়গায় ডেটা সেন্টারে, কিন্তু ভার্চুয়ালি ভাগ করা, অনেকটা আলাদা আলাদা জেনারেটরের বদলে একটা বড় পাওয়ার গ্রিড ব্যবহার করার মতো আর কি। নিজস্ব সার্ভারের বদলে ভার্চুয়ালাইজ মানে কি? নিজস্ব সার্ভার মানে একটা অফিসে একটা বা 2টা ফিজিক্যাল কম্পিউটার, সেটা ক্ষমতা সীমিত, নষ্ট হলে সব বন্ধ, আগুনে পুড়ে গেলে সব শেষ। ভার্চুয়ালাইজ ক্লাউড মানে বড় বড় শক্তিশালী কম্পিউটার, ডেটা সেন্টারে, যেগুলো সফটওয়্যারের মাধ্যমে ভাগ করে দেওয়া, প্রয়োজন হলে ক্ষমতা বাড়ানো যায়, কমানো যায়। একই কাঠামো কিন্তু বহু অফিস ব্যবহার করতে পারবে। এটা সরকার চায় অনেক সময়, কারণ সব সিস্টেম একসাথে ম্যানেজ করা সহজ হয়, খরচ কিছু ক্ষেত্রে কমে, নতুন অ্যাপ চালু করা দ্রুত হয়, সার্ভার ডাউন কম হয়, মানে চালানো সহজ, এটা ব্যবহারকারী বাড়ানো যায়। কিন্তু এই কথার ভিতরে যেটা বলা হয়নি
সেটা হচ্ছে এই ক্লাউডটা কি দেশের ভেতরে না বিদেশে। এইটা বিশাল বড় সমস্যা তৈরি করবে যদি এটা বিদেশে হয়। ডেটা মালিককে, ভুল হলে দায় কে নেবে, নাগরিক কিভাবে জানবে তার ডেটা কোথায় গেল? এই প্রশ্নের উত্তর ছাড়া এই পরিকল্পনা অসম্পূর্ণ। আর এআই ড্রিভেন ডেটা ম্যানেজমেন্ট বলতে তারা কি বুঝাতে যাচ্ছে কে জানে। সাধারণত বলা হয় যে ট্রাফিক ম্যানেজমেন্ট মানে কয়জন ব্যবহারকারী ঢুকতেছে বাইরেতেছে এইটাকে ম্যানেজ করা, সার্ভার লোড ব্যালেন্স করা, সিস্টেম অ্যানোমালিজ ডিটেক্ট করা, দ্রুত ডেটা প্রসেসিং করা, মানে এআই ব্যবহার করে ডেটা সেন্টারে অপারেশন চালানো। ডেটার মালিকানা এআই কে দিয়ে দেওয়া না, অ্যাক্সেস এআই কে দিয়ে দেওয়া না, মানুষের সিদ্ধান্ত বাদ দেওয়া না, এআই কে দিয়ে করানো না। এআই এখানে পাহারাদার, বিচারক না। এখন মূল প্রশ্ন, এই সিস্টেম কি ডেটা চুরি ঠেকাইতে পারবে? এক কথায় না। কারণটা হইতেছে ডেটা লিকের মূল কারণ, জনগণের তথ্য চুরির মূল কারণ হইতেছে হিউম্যান এরর, মানুষের ভুল। 95% ডেটা চুরি হয় হিউম্যান এররের কারণে। এটা মাইনকাস্ট 2025 এর রিপোর্টে বলা হয়েছে। তাইলে 12 নম্বর কেন? শুধুমাত্র 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশের 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ ও নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার 4 ও টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। কারণ এই সব বইকে ধান্দা করা যাবে, টাকা ঢুকে আসবে পকেটে। আর আমরা হরিদাস পাল এইসব শুনে কিছুই বলবো না। পলক বলেছিল না ইন্টারনেট আমরা বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। শুনেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন বিএনপি আমাদের শিখাইতেছে টিয়ার 3, টিয়ার 4 আর এআই ক্লাউড ফার্স্ট এইসব ধুনফুন। ডেটা সুরক্ষা করতে হলে কি লাগতো? যদি সত্যি লক্ষ্য হইতো ডেটা চুরি কমানো, তাহলে যা করতে হইতো প্রথম ধাপে আইন করতে হইতো, আইন বানাইতে হইতো, শক্ত ডেটা প্রোটেকশন ল বানাইতে হইতো। এখানে নাগরিকের অধিকার দেখা হবে, নাগরিক কিভাবে আপিল করতে পারবে, ক্ষতিপূরণ কি হবে সেটা। দ্বিতীয় ধাপে কি? দায়বদ্ধতা, ডেটা কন্ট্রোলারকে, ডেটা প্রসেসরকে, ডেটা লিক হলে কে শাস্তি পাবে, কিভাবে লিক আইডেন্টিফাই করা হবে, স্পষ্ট নিয়ম। তৃতীয় ধাপে কি? ইনসাইডার রিস্ক কন্ট্রোল, ভিতর থেকেই তো এই ডেটাগুলো পাচার হয়, কিন্তু বাইরে থেকে এসে করে না। এই সেই জন্য রোল বেসড অ্যাক্সেস এটা ঠিক করা, ম্যান্ডেটরি অডিট লগ থাকা, নিয়মিত ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি অডিট করা নিয়মিত। একটা ভিডিও দেখলাম দর্শক, একটু দেখেন। যাই না ভদ্রলোককে, যাক কনফিডেন্সের মাত্রা খুবই অসাধারণ, কিন্তু যেভাবে একেবারে বিএনপিকে তুড়ি মেরে উড়াই দেওয়া হচ্ছে এটা মনে হয় বাড়াবাড়ি, এটা ঠিক না। প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মোকাবেলা করতে হবে, সেভাবে বলতে হবে। এদেরকে এক ধরনের এমন যে একেবারে সব দুঃসাৎ করে দেওয়া, এটা যে সাইড থেকে বলা হোক না কেন সঠিক আচরণ না। এবার ঠিক বিএনপি, আমি অনেক আগেই বলছি যে জামাত এই আন্দোলন, এই উসমান হাদি এটা সেটা নিয়ে ব্যস্ত, মনে হচ্ছে যেন না তারা ওই নির্বাচন চায় না। তারা নির্বাচন খুব অনেক আগে থেকেই তারা কাজ করতেছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে। ওই প্রথম দিকে বিএনপি সচেতন হয়নি, পরে যখন দেখছে তখন ওই মিরপুরের দিকে আগারগাঁও সেখানে কিন্তু প্রতিরোধ করছে। কারণ আচরণ বিধিতে আছে আপনি 22 তারিখ থেকে নির্বাচনী প্রচার চালাবেন, তার আগে না। কিন্তু এই যে গণভোটের নাম দিয়ে যে আলটিমেটলি একটা ভালো তাদের একটা ইয়ে হয়েছে, আমি কি গণভোটের ব্যানারে প্রচার প্রচারণা চালানো, এটাই ম্যাচ করছে। আমি বললাম তো যে এবারের নির্বাচনটা শেষ পর্যন্ত কি কোন দিকে দাঁড়াবে, কি হবে খোদাই জানে, আমি কোনো ভালো লক্ষণ দেখতেছি না। যাই হোক, এখানে যেটা হয়েছে ঢাকা শহরে জামাতের জন্য একটা নতুন উদ্দীপনা, যে তারা এই প্রথম প্রধান একটা শক্তি হিসেবে, মানে দুইটা শক্তির মধ্যে একটা শক্তি হিসেবে তারা চলে আসছে সামনে। জামাতের সমস্ত নেতা কর্মীরা তারা ঝাঁপায় পড়ছে, নারী কর্মীরা একেবারে বাড়িতে বাড়িতে যাচ্ছে সব শক্তি, এবং অনেক আগে থেকে তাদের প্রস্তুতি। সেই তুলনায় খুব এলোমেলো অবস্থা। আমি এর আগে একটা ভিডিওতে বললাম যে অনেক বিদ্রোহী প্রার্থীকে, এই যে এখন আজকে দেখলাম যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এইটাই পারে আপনার, এটি খুব সহজ। আপনি আগে আপনার নেতা কর্মীদের আবেগ অনুভূতি, এই যে জট 3টা টার্ম তারা ইলেকশন করতে পারেনি, এত বড় দল, তার শত শত নেতা কর্মীরা থাকবে যে তারা নির্বাচন করতে, তো সেখানে তাদের বিরুদ্ধে ওই শাস্তির কথা বলা না বলে তাদেরকে, আমি তো বললাম তো এই যে প্রায় 100, তো এখন যদি তারেক রহমান সবাইকে ডেকে নিয়ে হাত ধরে টাইম ওভার হয়েছে, তাদের কি আছে, বলবে যে ঠিক আছে আমরা প্রত্যাহারের ঘোষণা দিলাম, এটা সোশ্যাল মিডিয়াতে ছড়া যাবে না, উনি আর প্রত্যাহার না, তারপর কিছু ভোট নষ্ট হবে, এখন তো কিছু করার নেই। কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়াটা একেবারেই আপনি যখন আউট অফ কন্ট্রোল, সেক্ষেত্রে আপনি করেন। কিন্তু যেমন যাদের সমঝোতার আসন যে ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে করছেন, ঠিক আছে এটা, কিন্তু এর বাইরে যারা দলের প্রার্থীর বিরুদ্ধে যারা দলে, তারা কেন দাঁড়ালো, তাদেরকে ডেকে বোঝায় যদি এগোনো যায়, তাহলে আমার ধারণা যে এটা ভালো। আগে আপনি নরম কাটেন, তারপরে গরম দেন, আগে থেকে গরম দেন না। সেই তুলনায় জামাত আমি বললাম অনেক সংগঠিত, দেখেন না তাদের কনফিডেন্স লেভেল, যে ঢাকায় সব আসন তারা চলে আসবে, হয়তো আসবে, আসলে অসুবিধা নেই, কারণ একটা শক্ত বিরোধী দল থাকা দরকার, সে জামাত হোক আর বিএনপি হোক। ব্যবধান এরকম হওয়া উচিত না। নির্বাচনগুলি গত 15 বছরে হয়েছে যে নাম মাত্র 2-4-5টা দিয়ে বাকি সব 295টা আসন নিজের মধ্যে করে রেখে একটা ভাব দেখানো যায় আমি বিশাল হয়ে গেছি। ওই ভাবের ঠেলা এখন ওই যে দিল্লিতে যে বসে থাকতে হচ্ছে। তো যাই হোক, এখন জামাতও
যেটা হচ্ছে তাদের এই অতিরিক্ত কনফিডেন্স, অতিরিক্ত অবস্থানটা একদিক দিয়ে ভালো, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। নির্বাচনী পরিবেশ রক্ষা করা দরকার। যা যা বলা হচ্ছে যে যেহেতু ইসলামিক দল হিসেবে একটা সবার ভয় আছে যে আপনি যা মনে করবেন ওটাই ইসলাম আর বাকি যারা আছে সেটা ইসলাম না, এই যে মুরতাদ, কাফের এই সমস্ত আখ্যা দিয়ে, নাস্তিক আখ্যা দিয়ে আক্রমণ চালানো, এই জায়গাগুলোর ক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকা রাখতে হবে। বিরোধী মতকে সহ্য করার মতো মানসিকতা রাখতে হবে। কারণ যদি জামাত যেতেও ধরলাম তার এই কথা অনুযায়ী যে একেবারে নাই হয়ে যাবে, কিন্তু নাই হওয়ার মধ্যেও কিছু হাতও থাকবেই, তো সেখানে যদি বিএনপি বিরোধী দলে থাকে সেটা কিন্তু কম শক্তি না, এবং গণতন্ত্র যদি থাকে, নির্বাচন যদি থাকে, উল্টাইতে কিন্তু সময় লাগে না, এ মনে রেখেন। নির্বাচনের আগে কি বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপে ভারত, ও আমরা দেখছি যে ভারত বাংলাদেশ গত 1.5 বছর যাবৎ সম্পর্ক কোথায় তলানিতে নেমে গেছে। কিন্তু এত কিছু ঘটছে, ভারত বিদ্বেষী, ভারত বিরুদ্ধ কর্মকাণ্ড বাংলাদেশের মাটি থেকে এত কিছু হচ্ছে, ভারতের কোনো পদক্ষেপ কিন্তু গত 1.5 বছরে আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। স্বল্প কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল, স্থলপথে কিছু পণ্য তাদের দেশে রপ্তানি বন্ধ করেছে, এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু ভারত থেকে বলা যায় যে সর্বশেষ আওয়ামী লীগ ক্ষমতা থাকা যে বছরে যে পণ্য এসছে তার থেকে বাংলাদেশে আরো বেশি পণ্য এসছে। আমরা আসলে খুব জোরালো কোনো পদক্ষেপ দেখিনি, কিন্তু গতকাল রাত থেকে, বলতে পারেন যে মধ্যরাত থেকে শুরু হয়েছে, গতকাল সন্ধ্যার পরেই ভারতীয় গণমাধ্যমগুলো কেন যেন নড়ে চড়ে বসেছে এবং সংবাদ প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ যে নিরাপত্তা জনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কূটনীতিকদের পরিবারের সদস্য, স্ত্রী, পুত্র, সন্তান, বাচ্চারা এখানে পড়াশোনা করেন, তাদেরকে ফিরে নিয়ে গিয়ে ভারতে পড়াশোনা করা বা ভারতের স্কুল কলেজে পড়াশোনা করতে বলা হয়েছে। এক সূত্র বলছে যে হাই কমিশন ও 4টি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সাধারণত নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানে ও ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি নয়, আছে সেখানে নো চিলড্রেন পোস্টিং কার্যকর, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই। চলমান পরিস্থিতিতে কি আদৌ নির্বাচন সম্ভব নয়? দর্শক, এনসিপি নড়ে চড়ে বসেছে, চারদিকে নানান শঙ্কা, নানান প্রশ্ন। এই জায়গায় আদৌ নির্বাচন সম্ভব কিনা সেই প্রশ্ন আলোচনা করতে হবে। 2টা প্রশ্ন ব্যাপকভাবে এখন আলোচিত হচ্ছে, যে নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত, একটা সাধারণ পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, আর একটা হচ্ছে যে দেশে যে পরিস্থিতি, এতে নির্বাচন আদৌ সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর একটা কথা আপনারা নিশ্চিত থাকেন, এই কথাটা আমি বারবার বলি, নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। হাসিনা মার্কা নির্বাচন, বিএনপি মার্কা, মাগুরা মার্কা নির্বাচন, ওটা কোনো নির্বাচন না। নির্বাচন অর্থ হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তো যখন আমি বলবো নির্বাচন, তখন বুঝবেন যে আমি সুষ্ঠু নির্বাচনকে মিন করছি। কারচুপি নির্বাচন ওটা কোনো নির্বাচন না। অতএব বাংলাদেশে যদি নির্বাচনে কারচুপি হয়, ওইটা টিকবে না, ওটা কোনো নির্বাচন না। নির্বাচন হলে সুষ্ঠু হতে হবে। আমি বিশ্বাস করি এবং আমি আপনাদেরকে কনফার্ম করছি, জামাত, শিবির এবং এনসিপি কে যৌথভাবে বোকা বানিয়ে কারচুপি করে কেউ ক্ষমতা গ্রহণ করবে, ইটস আটারলি ইম্পসিবল। এটা বাংলাদেশ হবে না। অতএব সেই জায়গায় আসিফ মাহমুদের অসাধারণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এনসিপির অসাধারণ ভূমিকা দেখতে পাচ্ছি। যেভাবে রাষ্ট্রযন্ত্র তারেক রহমানের পা চাচ্ছে, তারেক রহমানের উপর হুমড়ি খেয়ে পড়ছে, যেভাবে গুলশানের নিয়ন্ত্রণে পুরো রাষ্ট্রযন্ত্র, এইভাবে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, হবে না মিনস হতে দেওয়া হবে না, এগুলো সব ব্যর্থ করে দেওয়া হবে। এবং যেভাবে বিএনপি সন্ত্রাসীদের কাছে অস্ত্র, সন্ত্রাসীরা, আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেভাবে নির্বিঘ্ন এখন ঘুরে বেড়াচ্ছে এবং ফেসিবাদের দোষর জাতীয় পার্টিকে যেভাবে ইনকর্পোরেট করা হচ্ছে, তাতে নির্বাচন সম্ভব নয়। এটাই এনসিপি বক্তব্যের মূল কথা। দেখেন, আমি একটা কথা আগে বলেছি, আবারও বলি, এটা কয়েক মাস আগে বলেছি, নতুন ভাবে একটু বলছি, যে এনসিপি ভোট ধরলাম 1%, যদি এনসিপির ভোট 6%, এনসিপির যদি 1% ভোটও থাকে, তারপরও এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। এনসিপি যে রিয়ালিটি ইন নতুন বাংলাদেশ, এনসিপির ভোট, সাংগঠনিক কাঠামো কিচ্ছু দরকার নেই, তারপর এনসিপি যে মাস্ট। আপনারা দেখেছেন যে এনসিপি সাংগঠনিক কাঠামো দুর্বল, তারপর ইউনূসের কাছে বড় দল ছিল বিএনপি, জামাত, এনসিপি মনে যেহেতু গুরুত্বের দিক থেকে অনেক বেশি। এই বিবেচনায় এনসিপি চাইলে নির্বাচন বানচাল করে দিতে পারে। অর্থাৎ এনসিপির চোখের সামনে পুরো রাষ্ট্রযন্ত্র তারেক রহমানকে সেলুট দিয়ে ক্ষমতা এনে দিচ্ছে অবৈধভাবে,
তাকে জিতিয়ে দেওয়ার সব আয়োজন সম্পন্ন করছে, আর এনসিপি আঙ্গুল চুলবে, এটা হতে পারে না। দর্শক, আসিফ মাহমুদের বক্তব্য, যিনি এনসিপি মুখপাত্র, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বিয়ে বলেছেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর মানে চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে, এই পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে নির্বাচনই সম্ভব নয়, কারণ নির্বাচন মানে হচ্ছে সুষ্ঠু নির্বাচন। অতএব নির্বাচনী প্রক্রিয়া চলছে, ইটস গুড। মনোনয়নপত্র যাচাই বাছাই, আপিল, এগুলো চলছে, প্রত্যাহার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, ইন প্রসেসিং। বাট নির্বাচন হয়ে যাবে এত সহজে এটা মনে করার কোনো কারণে, এমসকে অনেক পথ পাড়ি দিতে হবে। যদি অতি দ্রুত আইজিপি নির্দেশনা দিয়েছেন, কিন্তু আসলে যদি অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না যায়, তাহলে আদৌ নির্বাচন করা সম্ভব হবে না। যদি বিএনপির সন্ত্রাসীদের হাতে যে অবৈধ অস্ত্র সেটা উদ্ধার করা না যায়, আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে যে সন্ত্রাসী করছে এটা বিহিত যদি না করতে পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আপনি খেয়াল করেছেন, আমি প্রমাণ দিচ্ছি। সম্ভবত শেরপুরে বা ওই অঞ্চলে, বৃহত্তর সেই অঞ্চলে বিএনপির এক জেলা কমিটির নেতা, তিনি আওয়ামী লীগের লোকজন নিয়ে মিছিল করছে যে আপনারা যারা আওয়ামী লীগ করেন, গণভোটে না ভোট দিবেন, না ভোট দিতে হলেও কেন্দ্রে যেতে হবে, আর না ভোট দিতে কেন্দ্রে যেয়ে তারপরে দানের শীষে একটা ভোট দিয়ে আসবেন। কেন না ভোট দিবেন? না ভোট যদি হা জিতে যায় তাহলে আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাবে। যদি হা জিতে যায় তাহলে মুক্তিযুদ্ধ থাকবে না, ৭১ মুক্তিযুদ্ধের জায়গায় ২৪ রিপ্লেস হবে। আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপির স্যাসরা, অশিক্ষিত নেতারা এভাবে মিটিং করে এগুলো বুঝাচ্ছে যে ৭১ বাঁচাতে হলে, আওয়ামী লীগ বাঁচাতে হলে না ভোট দিতে হবে গণভোটে। অতএব না ভোট দিতে সবাই যাবেন, হা ভোট পাস হলে কিন্তু শেষ আপনারা। এবং তিনি বলছেন স্পষ্ট যে আমরা ক্ষমতায় আসলে বা পরবর্তী আমরা চাই বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে একটা নির্বাচন হোক। তাহলে বিএনপি কি চাই এটা স্পষ্ট। আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে, নিষিদ্ধ পতিত স্বৈরাচার ফেসিস্টদের দিয়ে বিএনপি এরকম প্রকাশ্যে মিটিং করছে এবং এগুলো ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি না ভোট দেওয়ার পরিকল্পনা করছে। আপনি কিভাবে নির্বাচন করবেন? অতএব নির্বাচনী প্রক্রিয়া চলছে, ইট ডাজন্ট মিন দ্যাট নির্বাচন হয়ে গেছে। অনেক পথ পাড়ি দিতে হবে এবং দফারফা করতে হবে, আমরা অনেক কিছু দেখতে চাই। অতএব এনসিপি নির্বাচন বন্ধ করে দিলেও দিতে পারে, মাঝপথে নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য করতে পারে এনসিপি, সেই সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এনসিপির সুপ্রিমেসি রেটে উল্টাপাল্টা যে কোনো কিছু, তারা নিজেরা হয়তো বা ২-৪-৫ জন এমপি হবে, ৫ জনের বেশি সংসদে যেতে পারবে এটা আমি কিছুতেই মনে করি না। ৩০টা আসন পেলেও, রিয়ালিটি আমি বাস্তববাদী কথা বলছি, ৩০ আসন দিয়েছেন কিন্তু ৫ জনের বেশি জিতে পারবে। ৫ জন জিততে পারলে আলহামদুলিল্লাহ, এটি এনসিপির জন্য লার্জেস্ট অ্যাচিভমেন্ট হবে। কিন্তু আর ১০ জন জিততে পারলে তো কথাই নেই। কিন্তু একজনে যদি জিততে পারে বা সক্ষমতা যদি এত কম থাকে, জাতিকে সঠিক পথে রাখতে এনসিপি ভূমিকা পালন করবে। যেমন বিএনপি ছিল বিরাট দল, ছাত্র দল ছিল বড় দল, জামাত বড় দল, শিবির বড় দল, কিন্তু রিয়ালিটি অনুযায়ী হাসিনা পতন আন্দোলনের সমন্বয় কিন্তু এই সংগঠনবিহীন ছাত্র শক্তির ছেলেরা, এই আসিফ মাহমুদরাই হয়েছে। লোক নাই, কিচ্ছু নাই, কিন্তু তারাই জাতিকে সঠিক পথে রেখেছে। পুরো বিএনপি জামাতের ইমামতি করেছে। সাদিক কায়েমদের হাজার হাজার জনশক্তি আছে, কিন্তু সাদিক কায়েমরা কিন্তু একদম মূল প্রকাশ্য ফিগার হতে পারেনি, বিহাইন্ড দ্য সিন কাজ করতে হয়েছে। দর্শক, ভোটের পরিবেশ সৃষ্টি এখনো করতে পারেনি ইসি এবং সরকার। এই অবস্থার প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি। যদি আস্থা রাখতে না পারে, নির্বাচনের পরিবেশ না থাকে, সন্ত্রাসীরা বাইরে, আবার তারেক রহমানের বা গুলশানের প্রতি পুরো প্রশাসন ঝুঁকে পড়েছে, তারেক রহমানকে পুরো রাষ্ট্রযন্ত্র মিলে প্রধানমন্ত্রী হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে, এতে তো জনগণ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। প্রদর্শক, আপনি একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন। অবশ্যই যে জামাত, বিএনপি না এনসিপি, কোন দল কোন পর্যায়ে আছে আপনারা কিন্তু তা বিস্তারিত জানতে পারলেন। এখান থেকে আপনারা কি বুঝলেন, কি জানলেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আবারও দেখা হবে কোনো এক নতুন টপিক নিয়ে হাজির হব। প্রিয় দর্শক, এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।